হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওটা লাস্টে আমরা দেখেছিলাম যেখানে জিং সুজাকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে সুজা অবাক হয়ে যায়, কারণ সে জিং এর কাছ থেকে এমনটা শুনবে আশা করেনি। জিং এক্সপ্লেন করে যে এভাবে আমাদের স্টক শেয়ারও হয়ে যাবে অ্যান্ড তোমার কোম্পানির উপরে তেমন এফেক্ট পড়বে না। আর যদি তুমি ট্যাং জিংসির কথা ভাবছো তাহলে সে তার কথা কমপ্লিট করতো। তার আগেই সুজা বলে, জিং আমি জানি তুমি যা বলছো আমার ভালোর জন্যই বলছো, আমি এ ব্যাপারে ভেবে দেখবো, হতে পারে এটা ছাড়া অন্য কোনো রাস্তা খুঁজে পাবো। এরপর সে সেখান দিয়ে চলে যায়। বাসায় ফিরে এসে দেখে ড্যাড বসে আছে আর হঠাৎই ড্যাডকে দেখে জিজ্ঞাসা করে, ড্যাড আপনার শারীরিক কন্ডিশন ভালো নয়, তারপরেও আপনি এখানে কেন এলেন? ড্যাড বলে এত কিছু হয়ে গেছে আর যা শোনার পরও কি আমি হসপিটালে থাকতে পারতাম? যা শুনে সুজা অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড বলে, ড্যাড আপনিও কি এইসব ব্যাপারে জানেন? আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে আপনি এইসব ব্যাপারে জানতে না পারেন, আমি একাই সব কিছু হ্যান্ডেল করে নিতাম। ড্যাড বলে আমরা দুজনেই ধোকা খেয়েছি। তুমি কি জানো ইউএস থেকে যে সব থেকে বড় শেয়ার হোল্ডার আমাদের কোম্পানি ছিল সে আর কেউ নয়, নিয়ানচি অ্যান্ড তাং জিংসি ছিল। নিয়ানচির সাথে বিয়ে হয়েছে আমার অনেক বছরই হয়ে গেল, বাট আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি যে সে কেমন অ্যান্ড কি চায়। তুমিও তো তাং জিংসির থেকে 1 বছর দূরে থেকেছো, তোমার কি এখনো তার উপর বিশ্বাস আছে? ড্যাডের কথাগুলো সুজাকে অনেক বেশি হার্ট করছিল, বাট সে বলে, ড্যাড আমি জানি সে আবারও একবার আমাকে ধোকা দিয়েছে, বাট আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে সে কারোর খুনও করতে পারে। ড্যাড বলে, আমিও কত বড় বকা, খাল কেটে কুমির নিয়ে এসেছি। আমি যদি জানতাম সে এমন ধরনের মহিলা হবে তাহলে কখনোই তাকে বিয়েই করতাম না। এইসব বলতে বলতেই ড্যাড অসুস্থ হয়ে পড়েন অ্যান্ড সুজা তাড়াতাড়ি করে ড্যাডকে মেডিসিন খাওয়ায় আর বলে, ড্যাড আপনি চিন্তা কেন করছেন, আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে দেবো। তারপর সে রুমে চলে আসে অ্যান্ড ট্যাং জিংসির ওই কাঁচের ডগটি দেখছিল অ্যান্ড ট্যাং জিংসির কথা ভাবছিল যখন লাস্ট টাইম সে তাকে বলছিল, বারবার সে তাকে সরি বলছিল। সুজা বলে, ঠিক আছে বারবার সরি বলা বন্ধ করো, আমি আবারও একবার তোমার উপর বিশ্বাস করার জন্য রাজি আছি, বাট এরপর আবারও যদি তুমি আমাকে ধোকা দাও তাহলে আমি তোমাকে মাফ করবো না। প্রেজেন্ট টাইমে ট্যাং জিংসির কথা মনে করে সে অনেক বেশি কান্না করছিল, কারণ সে এখনও তাকে ভুলতে পারছিল না। আর এই সময় কোম্পানির অবস্থা খুবই খারাপ। শেষমেশ সে নিজেকে সামলায় অ্যান্ড জিংকে কল করে বলে, জিং তুমি আমাকে যে প্রস্তাবটি দিয়েছিলে আমি তার জন্য রাজি আছি, আমি তোমাকে বিয়ে করব। নেক্সট ডে আমরা সুজাকে দেখি যে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই তার কাছে সেক্রেটারি আছে যে তাকে জানায়, ম্যাডাম আপনি আপনার আর মিস্টার জিং এর এঙ্গেজমেন্টের ব্যাপারটা অ্যানাউন্স তো করে দিয়েছেন, যার কারণে আমাদের শেয়ার স্টেবলও হয়ে গিয়েছে, বাট আপনি ট্যাং জিংসির সাথে ব্রেকআপ করে নিয়েছেন, আর কারণে হানি লাভের ওপর খুব বড় এফেক্ট পড়েছে আর যার কারণে লসও হয়েছে। এই সময় সুজা রানমাউ গ্রুপের জন্য তো কিছুই করতে পারতো না আর তার কাছে নাই কোনো আইডিয়া ছিল। যখন কি সেক্রেটারি আবার তাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি কি সত্যি ট্যাং জিংসির উপর গিভ আপ করে নিয়েছেন? সে কিছু বলতো তার আগেই সেখানে জিং চলে আসে অ্যান্ড সুজাকে বলে, আমরা সোশ্যাল মিডিয়াতে এটা তো অ্যানাউন্স করে দিয়েছি আমাদের বিয়ে নেক্সট উইক হবে, বাট তুমি যদি চাও এটা আমরা ক্যান্সেলও করতে পারি, আমি তোমাকে কোনো ফোর্স করতে চাই না। সুজা বলে, না এটাতে তোমার কোনো দোষ নেই, নাই তুমি আমাকে ফোর্স করছো। যখন কি জিং তার হাতের উপর হাত রেখে তাকে সান্ত্বনা দেয় যে তুমিও টেনশন করো না, আমি নিজেই তোমার হাতে ইউজ হতে রেডি আছি, বাট সুজা তার হাত সরিয়ে নেয় অ্যান্ড বলে, আমার মনে হয় কিছুটা টাইম দরকার আমার নিজের ফিলিংস বোঝার জন্য। জিং বলে, আমি বুঝতে পারছি, বাট নিজের ফার্স্টকে বলার জন্য সব থেকে ভালো এটাই, নিজের মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে আসা দরকার। চলো আমিও তোমার সাথে যাচ্ছি। নেক্সট সিনে আমরা দেখি জিং তাকে অনেক শপিং করিয়েছিল অ্যান্ড তার সাথে সাথে তার হেয়ার স্টাইলও চেঞ্জ করে দিয়েছিল। সুজা তাকে থ্যাঙ্কস বলে আর এটাও বলে যে মনে হয় না এই হেয়ার স্টাইলটা আমার উপর শুট করছে। জিং বলে, এটা তোমার ভুল ধারণা, বরং এই হেয়ার স্টাইলে তোমাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এটা বলতে বলতেই সে তার অনেক ক্লোজ চলে আসে, যখন কি সুজা পিছনে সরে যায় আর জিংও ফরেন তাকে সরি বলে। কথা বলতে বলতেই সে রিপোর্টারদের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আজকাল রিপোর্টাররা তোমাদের বাড়ির সামনে এই ক্যাম্প লাগিয়ে নিয়েছে। সুজা বলে, হ্যাঁ সেই জন্যই তো আমি ড্যাডকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওনার শরীরও ঠিক থাকে না আর আমি চাই না যে উনি এইসব সমস্যাতে পড়ুক। যা শুনে জিং বলে, তাহলে তো তুমিও বাসায় একা থাকবে, যদি তুমি আমার বাসায় শিফট হয়ে যাও তাহলে কেমন হয়, আর এমনিতেও কয়েকদিন পর তো আমাদের এঙ্গেজমেন্ট হবেই, তাই বাসায় থেকে আমি তোমার ভালো করে খেয়ালও রাখতে পারবো। নেক্সট সিন আমাদেরকে ডিনারে দেখানো হয় যেখানে জিং নিজের হাতে সুজার জন্য কুক করেছিল অ্যান্ড সে সুজাকেও ডেকে নেয়, বাট যখনই তার নজর সুজার হেয়ারের উপর পড়ে যে তার হেয়ার স্টাইল সে চেঞ্জ করে নিয়েছে আর সেই ড্রেসটি যা সে দিয়েছিল তার অনেক বেশি রাগ হয়, তার একদমই ভালো লাগে না। সুজা বলে, অ্যাকচুয়ালি আমি তাতে কমফোর্টেবল ফিল করছিলাম না তাই চেঞ্জ করে নিয়েছি। যখন কি জিং নর্মাল বিহেভ করে অ্যান্ড বলে, কোনো ব্যাপার নয় বসে পড়ো। তারপর যখন সে খাওয়ার টেস্ট করে তাতে মাসাবির একটু বেশি টেস্ট ছিল, যা সুজার একদমই ভালো লাগেনি।
অ্যান্ড সে মনে মনে এটাই ভাবছিল ও নো, সে সব ডিশেই মাসাবি ইউজ করেছে, এবার আমি এটাকে কি করে খাবো। আর যখন জিং তাকে জিজ্ঞাসা করে যে তোমার খাবার কেমন লেগেছে, না চাইতেও তাকে বলতে হয় খুবই টেস্টি হয়েছে। বাট সত্যি বলতে আমার তেমন বেশি খিদে পাচ্ছিল না, আমি রুমে গিয়ে রেস্ট করতে চাই, এটা বলে সে রুমে চলে যায়। যখন কি জিং তো ফোর্স করতে চাইছিল, বাট সে এমনটা কেন করছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর আমাদেরকে মাঝরাতে সিন দেখানো হয় যেখানে খিদের কারণে এসে ঘুমিয়ে আসছিল না, তাই সে শেষমেশ খাবার অর্ডার করে দেয় অনলাইনে। আর কিছুক্ষণের মধ্যেই তার অর্ডারও চলে আসে। আর যখন সে অর্ডার রিসিভ করতে যায়, সে দেখে বাইরে তার অর্ডার নিয়ে জিং দাঁড়িয়ে আছে, যা দেখে সুজা বলে এই পার্সেলটি আমার। বাট জিং বলে বারবিকিউ সসের জন্য একদমই ভালো নয়, তাই আমি তোমার জন্য এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আর সে ফরেন ডাস্টবিনে ফেলে দেয়। তার এমন বিহেভিয়ার সুজার একদমই ভালো লাগে না। অ্যান্ড সে বলে তুমি যদি না খেতে পছন্দ করো তাতে আমার কি, আমি খেতাম, তুমি ওটা ডাস্টবিনে কেন ফেললে। জিং বলে যদি তোমার কিছু খাওয়ারই হয় তাহলে হেলদি কিছু খাও, কিচেনে অনেক কিছুই আছে। সুজা বলে যে আমার খিদে নেই, এটা বলে সে তার রুমে চলে যায়। তার অনেক বেশি রাগ হচ্ছিল আর সে মনে মনে এটাই ভাবছিল যে জিং এত জেদি মানুষ, এটা আমি আগে কেন নোটিস করিনি, এবার আমি কি করব, খিদে তো আমার এখনো বাচ্চে। আর সে বারবিকিউ ডাস্টবিনে ফেলে দিল। আর এখানে তার তাং জিংসির কথা মনে পড়ে। একবার যখন সে বারবিকিউ খাচ্ছিল, সুজা তখন ড্রাঙ্ক অবস্থায় গিয়ে তার মুখ থেকেই খাওয়া শুরু করে। আর প্রেজেন্ট টাইমে এইসব কিছু ভাবার পর সে তার ফ্রেন্ডের ধরে বলে যে তাং জিংসিং তুমি কোথায়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিংয়ে সিন দেখানো হয় যখন সে তার রুম থেকে বাইরে আসে। সে দেখে জিং তার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিল অ্যান্ড সেখানে একটি নোটও ছিল যেটাতে লেখা ছিল আমি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি অ্যান্ড তুমি ভালো করে ব্রেকফাস্ট করে বাসাতেই আমার জন্য অপেক্ষা করো। আর পর সে যখনই খাওয়ার টেস্ট করে তাতে মাশরাফির টেস্ট একটু বেশি ছিল, যা তার একদমই পছন্দ ছিল না, তাই সে ফোন বের করে অ্যান্ড সেভাবে কয়েকদিন কেটে গেল। বাট তাং জিংসির কোনো খবরই নেই। আর তখনই ডোরবেল বেজে ওঠে। আর যখন সে ডোর ওপেন করে সে দেখে তার সামনে আর কেউ নয়, তাং জিংসি দাঁড়িয়ে আছে অ্যান্ড সে তাকে কোনো কোশ্চেন না করে কিস করা শুরু করে। সুজা তো তাকে নিজের থেকে দূরে করতে চাইছিল, বাট প্রত্যেকবারের মতো এবারেও এটা তার জন্য অনেক মুশকিল ছিল। শেষমেশ সে তাকে থাপ্পড় মেরে বলে তাং জিংসিং তোমার কোনো আইডিয়া আছে, পুলিশ তোমাকে সব জায়গায় খুঁজে যাচ্ছে, আসলে তুমি এমনটা কেন করেছো, আর সত্যটা আমার থেকে লুকোলেই বা কেন, আর তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে। তাং জিংসি বলে আমি তোমার আর জিং এর এঙ্গেজমেন্টের কথা শুনলাম, প্লিজ তুমি তার সাথে এঙ্গেজমেন্ট করো না। আর রইলো নিয়ানচির কথা, তুমি বিশ্বাস করো আমি তাকে কোনো রকম আঘাত করিনি, বরং তার ওপর আঘাত করেছে সে অন্য কেউ। এটা সত্য যে আমি তার সাথে কোলাবোরেশন করেছি, বাট বিশ্বাস করো আমি জানতাম না যে গ্রুপের ক্ষতি করতে চায়। আমার কথা বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে আর তোমার ফ্যামিলিকে হার্ট করব না। এটা বলার পর সে আবারও সুজাকে কিস করা শুরু করে। আর এবারে সুজাও তাকে আটকায় না, কারণ তাংই তার ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ ছিল। তখনই তারা নোটিস করে কেউ বাইরে থেকে ডোর ওপেন করার চেষ্টা করছে। আর আমরা বাসার বাইরে দেখি জিংকে দাঁড়িয়ে থাকতে, যে ডোর ওপেন করতে চাইছিল, বাট ভেতর থেকে লক থাকার কারণে সে এমনটা করতে পারছিল না। সে সুজাকে আওয়াজও দেয় যে সুজা তুমি ভেতরে কি করছো, ডোর ওপেন করো, তুমি ভেতর থেকে লক কেন করেছো। বারবার ডাকার পরেও যখন সুজা কোনো আওয়াজ দেয় না, সে তাকে কল করে। আর এমনটা মনে হচ্ছিল সুজার ফোন ডোরের সামনেই পড়ে আছে, বাট তাও সে ফোন রিসিভ করছিল না। তাই সে শেষমেশ তার কাছে থাকা চাবি নিয়ে ডোর ওপেন করতে যাচ্ছিল, তার আগেই সুজা ডোর ওপেন করে। আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি ভয় পেয়ে আছে, বাট সে নর্মাল বিহেভ করে বলে যে অ্যাকচুয়ালি আমি রুমে ছিলাম আর আমার ফোন লিভিং রুমে ছিল, জাস্ট এখনই আমি আওয়াজ শুনতে পেলাম। যখন কি জিংয়ের তো সন্দেহ হচ্ছিল, তাই ভেতরে আসা মাত্রই জিজ্ঞাসা করে তুমি ডোর লক কেন করেছিলে। সুজাও বলে যে অ্যাকচুয়ালি আমি বাসায় একা ছিলাম, তাই ডোর লক করেছিলাম যাতে আমি সেফ থাকি। শেষমেশ জিংও তার কথা বিশ্বাস করে নেয় অ্যান্ড বলে তুমি চিন্তা করো না, আমাদের বিয়েটা হতে দাও, তারপর আমি তোমার অনেক বেশি খেয়াল রাখবো, তোমার কখনোই ভয় লাগবে না। সুজা বলে তুমি তো মিটিংয়ে গিয়েছিলে, ফিরে কেন এলে। জিং বলে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মিটিং ক্যান্সেল হয়ে গিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে বাসায় এসে কিছুটা টাইম স্পেন্ড করা যাক, চলো তোমার রুমে গিয়ে কথা বলি আমরা। বাট তার রুমে তো তাং জিংসিং ছিল, তাই সে জিংকে আটকে দেয় অ্যান্ড বলে যে না আমি মুভি দেখতে চাই, তাই চলো মুভি দেখা যাক। যা শুনে জিং অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ফার্স্ট টাইম সুজা তাকে মুভির জন্য ইনভাইট করেছিল। তাই সে ফরেন বলে ওয়াই নট, চলো যাওয়া যাক। সুজা বলে 5 মিনিট ওয়েট করো, আমি এখনই চেঞ্জ করে আসছি। আর যখনই সে রুমে যায়, তাং তাকে আবারও বেডে নিয়ে এসেছিল অ্যান্ড ফোর্সফুলি তাকে কিস করা শুরু করে। সে তো এখনো রোমান্সের মোডে ছিল,
বাট সুজা তাকে আটকায় অ্যান্ড বোঝায় তুমি কি পাগল হয়ে গিয়েছো? যদি জিং একবার জানতে পারে যে তুমি এখানে আছো তাহলে সে পুলিশকে ইনফর্ম করে দেবে আর তারপরে যা হবে তুমি ভালো করে জানো। তাং জিংসিং বলে তুমি জিংকে বিশ্বাস করো না অ্যান্ড নাই তাকে বিয়ে করবে, কারণ এখনো অনেক ম্যাটার্স আনসলভড আছে। তখনই জিং তাকে আওয়াজ দেয় যে কতক্ষণ লাগবে। সুজা বলে ওয়েট জাস্ট 2 মিনিট। তাং জিংসি বলে যে আমাকে 1 সপ্তাহ টাইম দাও, আমি সমস্ত সত্যটা তোমার সামনে নিয়ে আসবো, বরং তুমিও আমার সাথে চলো, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। বাট সুজা যেতে মানা করে দেয় যে আমাকে ড্যাডের কোম্পানিও তো বাঁচাতে হবে। কিছুক্ষণ পর যখন সে বাইরে আসে জিং তাকে কোশ্চেন করে তুমি আসতে এত লেট কেন করলে আর তোমার ফেস এত রেড কেন দেখাচ্ছে? সুজা বলে অ্যাকচুয়ালি আমি তোমার সাথে মুভি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। জিং বলে রিসেন্টলি একটি হরর মুভি রিলিজ হয়েছে, চলো আমরা সেটা একসাথে দেখি। এটা বলে জোর করে তাকে নিয়ে যায়। নেক্সট সিনে যখন তারা ফিরে আসে জিং এখনো ওই মুভিটির প্রশংসা করে যাচ্ছিল যে কত ভালো মুভি ছিল, তাই না? আমার কাছে এখনো কিছু হরর মুভি ডিভিডি পড়ে আছে, চলো আবারও একটি মুভি দেখা যাক। যখন কি সুজা মানা করে দেয় অ্যান্ড বলে জিং অ্যাকচুয়ালি আমি হরর মুভি দেখতে পছন্দ করি না, আর এমনিতেও আমি অনেক বেশি টায়ার্ড, তাই আমার মনে হয় রুমে গিয়ে আমার রেস্ট নেওয়া দরকার, তাই তুমিও তোমার রুমে গিয়ে রেস্ট নাও। এটা বলে সে তো তার রুমে চলে যায়। বাট তার চলে যাওয়া আর হরর মুভি পছন্দ না করা জিং এর একদমই ভালো লাগে না। নেক্সট সিনে আমরা তাং জিংসিংকে দেখি যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটি ফটো দেখিয়ে বলে এটা মিস হুরুর বড় বোন হুরু অ্যান্ড হু ফ্যামিলির আসল উত্তরাধিকারী। অ্যাকচুয়ালি তার ফ্যামিলি তাকে অনেক বেশি সিক্রেট রেখেছে, তাই তার তেমন কোনো ইনফরমেশন পাবলিক নেই। আর এমনিতেও এছাড়াও আমি আরও কিছু জানতে পেরেছি যে সে তার সমস্ত স্টাডি ইউএস থেকে কমপ্লিট করেছে। আর কলেজ লাইফে জিং তার বয়ফ্রেন্ড ছিল। তাং বলে যে হ্যাঁ আমাকে হুরু একবার বলেছিল 8 বছর আগে কার অ্যাক্সিডেন্টে তার সিস্টারের ডেথ হয়ে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট এটা বলে তার মৃত্যুর পর জিং স্কুল থেকে ব্রেক নিয়েছিল অ্যান্ড তার মেডিকেল রিপোর্ট থেকে জানা যায় যে সে সাইকোলজি থেকে নিজের ট্রিটমেন্ট করাচ্ছিল। এই তার ট্রাভেল রেকর্ড, যা থেকে জানা যায় সে তার ট্রিটমেন্টের জন্য এই কয়েক বছরে অনেকবারই ইউএস যাতায়াত করেছে অ্যান্ড আপনার সন্দেহই ঠিক, হয়তো সেই আপনার উপর অ্যাটাক করেছে। তাং জিংসি বলে এটা সলিড প্রুফ নয়, তার এগেনস্টে আমাদেরকে আরও কিছু প্রুফ খুঁজতে হবে। নেক্সট ডে সোজা যখন রুম থেকে বাইরে আসে সে দেখে টেবিলে জিং কিছু ডিভিডি রেখে গিয়েছিল, তার সাথে সাথে একটি নোটও রেখে গিয়েছিল যাতে লেখা ছিল এগুলির মধ্যে যে কোনো একটি ডিভিডি সিলেক্ট করো যা আজ রাতে আমরা একসাথে বসে দেখবো। এটা তো সোজার জন্য অনেক বেশি বোরিং ছিল অ্যান্ড সে তার ফোন সেখানেই ফেলে দেয়, যা রিমোটে লেগে এলইডি অন হয়ে যায় যাতে দেখা যায় যে হুরু জিং এর সাথে পোয়েট্রিং করছিল। হঠাৎই সোজা দেখে তো বিশ্বাসই করতে পারছিল না যে তার সিস্টার জিং এর সাথে রিলেশনশিপে ছিল। কিছুক্ষণের জন্য সে একদমই ফ্রিজ হয়ে যায় কারণ সুজা একদমই তার সিস্টারের মতো দেখতে ছিল, যার কারণেই তো জিং তার পেছনে পড়েছিল। অ্যান্ড হুরু জিংকে বলেছিল আমরা তোমার প্রত্যেকটা বার্থডে এভাবেই পোয়েট্রিং করব। যখন সুজার মনে পড়ে এইবারের বার্থডেতেও সে ঠিক এমনটাই করেছিল আর এটাও বলেছিল পরের বছর বার্থডেতেও আমরা এভাবেই পোয়েট্রিং করব। আর তখনই সুজার নজর যায় সেখানে দাঁড়িয়ে থাকা ছোট ছোট স্ট্যাচুর ওপর, যা জিং নিজের হাতে বানিয়েছিল। তার অনেক বেশি ভয় করছিল এটা জানতে পেরে যে জিং এতদিন তার সাথে কোনো উদ্দেশ্যে আছে। এদিকে সেই ভিডিওটিতে হুরু বলছিল যে তুমি কতবার এই হরর মুভিটি দেখে নিলে আর না দেখলেও হয়। সুজা বুঝতে পেরে যায় যে কেন জিং বারবার তাকে হরর মুভি দেখার কথা বলছিল, ইভেন তো সে তার বার্থডেতে যে গিফটটি তাকে দিয়েছিল সেটাতে তার নয় বরং তার সিস্টারের নাম লেখা ছিল। এইসব ভেবে তো সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর তখনই তার সিস্টারের শোল্ডারে একটি তিল তার চোখে পড়ে, তাই সে তখনই ভিডিওটি স্টপ করে অ্যান্ড জুম করে দেখে অ্যান্ড ভাবে তার বডিতেও ঠিক এমন জায়গাতেই তিল আছে যখন কি এর আগে সেটা ছিল না। সেটা ভাবছিল তখনই সেখানে জিং চলে আসে অ্যান্ড বলে তো বলো তোমার কেমন লাগলো, অ্যান্ড যাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। যখন কি জিং বলে আমি জানি এখন তুমি কি ভাবছো, তুমি এটাই ভাবছো তাই না যে তোমার শোল্ডারে এই তিলটি কি করে এলো। ওই দিন তুমি যখন আমার বাসায় ছিলে অ্যান্ড ড্রাঙ্ক অবস্থাতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিলে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি ওই সময়ই তখনই জিং এই সব কিছু প্ল্যান করেছিল। আর ওই সময় যখন তাং জিংসির কল আসে সে দেখে বলে তাং জিংসিং তোমার জন্য এমনটা হচ্ছে, যদি তুমি আজ না থাক তাহলে আজ সুসা আমার হয়ে যেত, বাট কোনো ব্যাপার নয়, তোমাকেও আমি আমার রাস্তা থেকে সরিয়ে ফেলবো।
এটা বলার পর সে সুসার শোল্ডারে তিল বানিয়ে দেয় আর সুসা তা ফিলও করতে পারে না। প্রেজেন্ট টাইমে সুসা তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল অ্যান্ড সেখান থেকে পালানোর কথা ভাবছিল, যখন কি জিং বলে, দেখো তুমি পালাতে যেও না, যদি তুমি এমনটা করো তাহলে তোমাকে হুরুর মতো একদমই দেখাবে না। যখন কি সুসা তার দিকে কিছু ছুঁড়ে মারে অ্যান্ড সেখান থেকে পালানোর চেষ্টা করে, যা জিং এর একদমই ভালো লাগে না অ্যান্ড সে তাকে গিয়ে ধরে নেয়। অনেক চেষ্টা করার পরেও সে সেখান থেকে পালাতে পারে না। জিং তাকে ধরে বেঁধে দেয় অ্যান্ড তার মুখেও টেপ লাগিয়ে দেয়। যখন কি সুসা তো এখনো অনেক বেশি ভয় পেয়েছিল, জিং বলে যে তুমি আমার ইউর থেকে অনেক বেশি ডিফারেন্ট। সে তার হেয়ার কার্লি পছন্দ করতো, যখন কি তুমি তোমার হেয়ার কার্লি একদমই পছন্দ করো না। সে মশাবি খেতে অনেক বেশি পছন্দ করতো, যা তুমি কখনোই পছন্দ করলে না। সে হরর মুভি দেখতে অনেক বেশি পছন্দ করতো, বাট তুমি করো না, তুমি তার থেকে অনেক বেশি ডিফারেন্ট। আমি সবসময় ভাবতাম তুমি কি কখনোই আমার ইউ হতে পারবে না, বাট ওই দিন যেদিন তুমি ইউর ড্রেস পরেছিলে আমার ফার্স্ট টাইম মনে হয়েছিল যে আমি তোমাকে ইউ বানাতে পারবো। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যখন সুসা ওই ড্রেসটি পরে তার সামনে আসে। সে ভাবে ফাইনালি আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি, আমি আর তাকে আমার থেকে দূরে যেতে দেবো না। প্রেজেন্ট টাইমে এসে তাকে বলে আমি অনেক চেষ্টা করেছি যে ধীরে ধীরে তোমার মধ্যে ইউর মতো কোয়ালিটি আনার, আর ফাইনালি আমি তাতে সফল হয়েছি। ওয়েল তুমি দেখেছো যে ইউর হাতে জ্বলে যাওয়ার একটি চিহ্ন রয়েছে। কলেজ টাইমেই তার হাতটি জ্বলে গিয়েছিল, যখন আমাদের ক্যাম্প লেগেছিল তখন সে আমার জন্য কুকিং করছিল, ওই টাইমেই তার হাতটা জ্বলে গিয়েছিল। আমি তোমার হাতেও ঠিক একই রকম চিহ্ন বানাতে চাই। বার্নার নিয়ে তার কাছে চলে এসেছিল, যখন কি সুসা অনেক বেশি ভয় পাচ্ছিল। সুসা তাকে আটকাতে চাইছিল, যখন কি জিং বলে একদমই চুপ থাকো আর বেশি নড়াচড়া করো না, কারণ যদি তুমি এমনটা করো তাহলে আমি ঠিক করে পোড়া চিহ্নটা বানাতে পারবো না। নেক্সট সিন আমাদেরকে জিং আর সুসার ওয়েডিং এ দেখানো হয়, যেখানে জিং তো অনেক বেশি হ্যাপি ছিল বাট সুসা একদমই হ্যাপি ছিল না। জিং বলে সুসা ফাইনালি আজ তুমি আমার ওয়াইফ হবে। তখনই সেখানে তাং জিং সিং চলে আসে। সুসা যখন তাকে দেখে সে বলে তাং জিং সিং তুমি এখানে কি করছো, পালিয়ে যাও এখান থেকে। জিং বলে যে পালিয়ে যাবে কোথায়, কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে এন্ড তোমাকে অ্যারেস্ট করবে, কারণ তুমি নিয়ানচিকে হত্যা করেছো। তাং জিং সিং বলে ঠিকই বলেছো তুমি, পুলিশ তো অ্যারেস্ট করবেই তাকে যে নিয়ানচির জীবন নেওয়ার চেষ্টা করেছিল। তখন সেখানে নিয়ানচি চলে আসে, তার মানে সে বেঁচে আছে এন্ড তাকে তাং জিং সিং বাঁচিয়েছে, যাকে দেখে জিং বলে তুমি এখনো বেঁচে আছো। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে নিয়ানচি অনেক রেখে জিং এর কাছে আসে এন্ড তাকে বলে তুমি আবারও তাং জিং সিংকে মারার চেষ্টা করলে। জিং বলে আমি কখন তাং জিং সিংকে মারার চেষ্টা করলাম। নিয়ানচি বলে মিথ্যে কথা একদম বলবে না, আমি ভালো করে জানি মার্কেটে আগুন তুমিই লাগিয়েছো। জিং বলে চলো তোমার মাথায় বুদ্ধি তো আছে, আমি তো ভেবেছিলাম কোনো কাজেই নয়, একদমই ইউজলেস। হ্যাঁ পথের কাটাকে তো রাস্তা থেকে সরাতেই হবে, না হলে সে পরবর্তীকালে তোমার পায়ে এসেই আঘাত করবে। নিয়ানচি অনেক রেগে তার গলা চেপে ধরে এন্ড তাকে বলে যদি তুমি তাকে হাতও লাগানোর চেষ্টা করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। জিং নিজেকে বাঁচানোর চক্করে খুব জোরে তাকে পেছনে ঠেলে দেয় এন্ড এই চক্করে নিয়ানচি দূরে গিয়ে পড়ে এন্ড তার মাথায় খুব জোরে আঘাত লাগিয়ে যা থেকে ব্লাড বেরোচ্ছিল, আর যা দেখে জিং বুঝতে পারছিল না যে সে এখন কি করবে, কারণ সে নিয়ানচিকে প্রাণে মারতে চায়নি। এরপর সে নিয়ানচির ফোন নিয়ে তাং জিং সিংকে মেসেজ করে আর সমস্ত প্রমাণ মেটানোর পর সেখান থেকে পালিয়ে যায়। আর যখন সেখানে তাং জিং সিং আসে সে খুনের দায়ে ফেসে যায়। প্রেজেন্ট টাইমে নিয়ানচি জিংকে বলে জিং তুমি কল্পনাতেও হয়তো ভাবতে পারোনি যে আমি এখনো বেঁচে আছি, বাট আমি বেঁচে আছি কারণ তাং জিং সিং আমার প্রাণ বাঁচিয়েছে। জিং বলে হ্যাঁ এখন তো তুমি এটাই বলবে, কারণ সিক্রেটলি এত বছর ধরে তুমি তাকে ভালোবেসে আসছো। তাং জিং সিং বলে মিথ্যে বলার একদমই চেষ্টা করো না, কারণ তোমার এগেনস্টে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। তুমি নিয়ানচিকে হত্যা করার চেষ্টা করেছো, তারপর সুসাকে মিথ্যে বলেছো যে আমি তাকে খুন করেছি। এইসব শুনে সুসার অনেক বেশি খারাপ লাগে, কারণ সে জিংকে কখনোই এমনটা ভাবেনি। যখন কি তাং জিং সিং সুসাকে বলে সুসা আমি তোমাকে কথা দিয়েছিলাম যে সত্যটা তোমার সামনে নিয়ে আসবো, এটা বলে সে তার ক্লোজ যেতেই যাচ্ছিল, তখনই সুসা তাকে আটকায় এন্ড বলে আমার কাছে এসো না, কারণ জিং আমার হাতে বম ফিট করে রেখেছে। জিং এই সমস্ত প্ল্যান আগে থেকেই বানিয়ে রেখেছিল। এরপর সে তার হাত থেকে বুকে সরিয়ে নেয় আর আমরা দেখি তার হাতে বম বাঁধা ছিল, যা দেখি পিছনে বসে থাকা লোকেরা তো অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে পালানো শুরু করে। যখন কি জিং রিমোট বের করে নেয় অ্যান্ড দেখিয়ে বলে যে আমার দুজনকে এখান থেকে যেতে দাও, না হলে আমাদের সাথে সাথে
তোমরাও মারা যাবে। যখন কি তাং জিংসিং তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো। জিং বলে সব তোমার মুখ বন্ধ করো, আমি যেটা বললাম শুধুমাত্র সেটাই করো। তাং জিংসিং নিয়ানচিকে সেখান থেকে যেতে বলে, নিয়ানচি তাকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে তাং জিংকে বলে সুসা হরুর ছোট বোন, সে যদি আজ বেঁচে থাকতো তাহলে কখনো কি এমনটা করতে চাইতো। যা শুনে জিং কিছুটা টাইমের জন্য চিন্তায় পড়ে যায়, বাট সে বলে আমি আমার ইউকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো এমনটা করছি। ট্যাং জিংসিং তুমি যদি মাঝে না আসতে তাহলে সে কবে কি আমার হয়ে যেত। এই সব কিছু তোমার কারণে হয়েছে, তোমার জন্যই সে আর কখনোই ইউ হতে চাইবে না। ট্যাং জিংসিং বলে তুমি আমাকে ঘৃণা করো তাই না, তাহলে আমার দিকে এসো, তাকে ছেড়ে দাও। যখন কি জিং তার দিকে নাইফ ছুড়ে দেয় অ্যান্ড বলে তুমি যদি চাও সে বেঁচে যাক তাহলে নিজেকে আঘাত করো। যখন কি সুসা চেঁচিয়ে বলে তাং জিংসিং তার কথা একদমই শুনবে না। শেষমেশ তাং জিংসিং ওই নাইফটি তুলে নেয় অ্যান্ড অনেক ভালোবাসার সাথে সুসাকে বলে সুসা কান্না বন্ধ করো অ্যান্ড আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কখনোই তোমাকে মিথ্যে বলবো না। এবার ভালো মেয়ের মতো নিজের চোখটা বন্ধ করে নাও। যখন কি সুসা বলে প্লিজ তাং জিংসিং এমনটা করো না। জিং ওয়েট করছিল যে কখন তাং জিংসিং নিজেকে আঘাত করবে, বাট সে এমনটা করে না অ্যান্ড ট্রিক ইউজ করে সুসাকে জিংয়ের থেকে দূরে করে দেয়। এই চক্রের রিমোট দূরে গিয়ে পড়ে, যা জিংয়ের তোলার আগেই সে নিয়ে নেয়। বাট জিং হার মেনে নেওয়ার মতো ছেলে ছিল না, সে নাইফ তুলে তাং জিংসির পেটে খুব জোরে আঘাত করে। আর যা দেখে সুসা অনেক জোরে তাং জিংসির নাম ধরে চেঁচিয়ে ওঠে। আর যখন কি জিং চেষ্টায় ছিল যে কোনো ভাবে সে তাং জিংসিংকে মেরে ফেলবে, বাট এত ইনজার্ড হওয়ার পরেও তাং জিংসিং যে কোনো ভাবে তাকে পিছনে ঠেলে দেয় অ্যান্ড তারপর তাকে মেরে অজ্ঞান করে দেয়। যেহেতু সে অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল তাই তার দ্বারা ঠিক করে চলাও যাচ্ছিল না। সে অনেক কষ্টে সুসার কাছে তো আসে, এবার সুসা তাকে দেখে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে তাই না, চলো আমরা হসপিটালে যাই, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। যখন কি তাং জিংসিং তাকে কান্না থামাতে বলে অ্যান্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। সুসা অনেক বেশি কান্না করছিল যে তাং জিংসিং এমনটা হতে পারে না, তুমি আমাকে ছেড়ে কি করে যেতে পারো, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো, প্লিজ ফিরে এসো। নেক্সট সিনে আমরা দেখি জিংকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল অ্যান্ড তার উপর মার্ডার অ্যাটাকের কেস লাগানো হয়েছিল। অন্যদিকে সুসাকে আমরা হসপিটালে দেখি যেখানে তাং জিংসিং ছিল অ্যান্ড এখানেই সুসা নিয়ানচিকে বলছিল তার সার্জারি হয়েছে অ্যান্ড কিছু ঘন্টার মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। ডক্টর বলেছে চিন্তা করার কোনো ব্যাপার নেই। নিয়ানচি জানায় আমি জানতে পেরেছি জিং পুলিশের কাজে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে। সুসা বলে অ্যাকচুয়ালি সে আমার সিস্টারকে ভালোবাসতো অ্যান্ড তার সাথে তার বিয়ে হওয়ারও কথা ছিল, বাট তার মৃত্যুর পর সে নিজেকে সামলাতে পারেনি। আর যখন আমি আমার ফ্যামিলিতে ফিরে এলাম সে আমাকেও সাবস্টিটিউট বানিয়ে রাখতে চাইছিল, সেই জন্য সে এই সমস্ত কিছু করেছে। নিয়ানচি বলে তুমি জানো আমারও ফার্স্ট থেকে তাকে কিছুটা সাইকো মনে হতো, আর শেষমেশ আমার ধারণাই ঠিক হলো। ওয়েল সুসা আগে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও, আমি আমার হার অ্যাকসেপ্ট করছি। আর এটা তোমার জন্য নয় বরং ট্যাং জিংসির জন্য, কারণ সে সত্যিই তোমাকে খুবই ভালোবাসে, তাই সব সময় তার ভালো করে খেয়াল রেখো। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট সে দেখে সামনে থেকে হোরাঞ্জন আসছে আর তাকে দেখা মাত্র সে তাকে তার পায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। নিয়ানচি বলে হয়তো সারা জীবন এটা এভাবেই থেকে যাবে, আর এমনিতেও যেমন কর্ম করেছি তেমন ফল তো পেতেই হবে, কারণ আমি বাসটা কি না কি করে বেরিয়েছি। এরপর হোরাঞ্জন তাকে কিছু ডকুমেন্টস ধরিয়ে দেয় আর যার ডিভোর্সের পেপার ছিল, আর তার সাথে সাথে একটি ফাইলস সাথে একটি হোটেলের ট্রান্সফার পেপারও ছিল। আর যা দেখে নিয়ানচি অবাক হয়ে যায় অ্যান্ড বলে এটা তো অনেক বড় হোটেল, আপনি এটা আমার নামে কেন করলেন। মিস্টার হোরাঞ্জন বলে আমি সবসময় এটা তোমার নামে করতে চাইছিলাম, আমি ভালো করে জানি তোমার ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, বাট আমাকে মাফ করে দাও, কারণ হুয়া গ্রুপ আমি তোমার নামে করতে পারবো না। এই হোটেলটি আমি অনেক দিন আগে নিয়েছিলাম আর এটা ইংল্যান্ডে আছে। আই হোপ তুমি তোমার কেরিয়ার খুব ভালো করে করো, কারণ তুমি এখনো অনেক বেশি ইয়াং, তার সাথে সাথে সুন্দর, আর এই বয়সে অনেক কিছুই ফেস করেছো। এটা বলে সে চলে যাচ্ছিল, যখন কি নিয়ানচি ভাবছিল যে সে তাকে কোন মুখে আটকাবে। অন্যদিকে সুসাকে দেখি যখন সে তাং জিংসির রুমে এন্টার করে, সামনে তাং জিংসিংকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, দৌড়ে গিয়ে তাকে হ্যাক করে অ্যান্ড বলে তাং জিংসিং ফাইনালি তোমার জ্ঞান ফিরেছে। তাং জিংসিং এর জ্ঞান তো ফিরে গিয়েছিল, বাট সে সুসাকে দেখে জিজ্ঞাসা করে তুমি কি। যা শুনে সুসা অবাক হয় অ্যান্ড বলে তাং জিংসিং তোমার আমার কথা মনে নেই, আমি সুসা, তুমি কি আমাকে চিনতে পারছো না। তাং জিংসিং মাথা নেড়ে না বলে, সে তাকে আবার বলে তোমার নামটাও কি তোমার মনে নেই। যা শুনে তাং জিংসিং এবারেও নাতে জবাব দেয়। সুসা অনেক চেষ্টা করে তাকে মনে করানোর, বাট সে সবেই নাতে জবাব দিচ্ছিল অ্যান্ড ছিল না। সুসা তাকে এটাও বলে তোমার কি নামটাও মনে নেই যে তোমার নাম তাং জিংসিং, এটাতেও সে মাথা নেড়ে নাতে জবাব দেয়। সুসা বলে যে তোমার নিয়ানচির কথা তো মনেই থাকবে, ভালো করে মনে করো ওই দিনের কথা যে
যেদিন আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল ওই দিন বৃষ্টিও হচ্ছিল আর আমি তোমাকে কিসও করেছিলাম। তাং জিংসিং বলে কিভাবে কিস করেছিলে? সুজা তাকে মনে করানোর জন্য কিস তো করে, বাট এখানে তাং জিংসিং তাকে ফিলিংলি কিস করা শুরু করে অ্যান্ড এখানে দুজনের রোমান্টিক মোমেন্ট শুরু হয়ে যায়। বাট কিছুক্ষণের মধ্যেই সুজা রিয়েলাইজ করে যে তাং জিংসিং এর কিছুই মনে নেই বললো, তাহলে সে এটা কি করছে। তখনই তাং জিংসিংকে সে দূরে করে। তাং জিংসিং তার গলার চিহ্ন দেখে বলে যে জিঙ্কি তোমার গলা টেপার চেষ্টা করেছিল। সুজা বুঝতে পেরে যায় তার মেমোরি তো যায়নি অ্যান্ড সে তাকে বলে তাং জিংসিং তুমি আবারও আমাকে মিথ্যে বললে। তাং জিংসিং এক্সপ্লেন করে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে ওই টাইম মিথ্যে বলেছিলাম কারণ যে আমার উপর অ্যাটাক করেছিল সে তখন পর্যন্ত ধরা পড়েনি, আর যদি আমি তোমাকে বলে দিতাম তাহলে আমার সাথে সাথে তোমারও প্রাণ সংশয় হতো, তাই আমি তোমাকে কি করে বলতাম, বাট আই প্রমিস এরপর থেকে আমি তোমাকে কখনোই মিথ্যে বলবো না। সুজা বলে আচ্ছা যদি এমনটা হয় তাহলে আমি আবারও তোমার উপর বিশ্বাস করার জন্য রাজি আছি, বাট এরপর যদি তুমি কখনো মিথ্যে বলেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর সে তাকে হাক করে নেয়। ফাইনালি তাদের দুজনের খুশির দিন শুরু হতে চলেছে। এরপর আমাদেরকে এক মিডিয়া কনফারেন্সের সিন দেখানো হয় যেখানে সুজা তার এক নতুন জুয়েলারির ব্যাপারে অ্যানাউন্স করে অ্যান্ড সেখানেই তাং জিংসিং বসে তাকে অ্যাপ্রিসিয়েট করছিল। ইভেন তো তাদের ওয়ানমা গ্রুপ আগের থেকে খুব দ্রুত গতিতে গ্রোথ করছিল, যা তার দুজনের জন্যই খুশির খবর ছিল। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে সুজা বসে তার কাজ করছিল। তখনই তাং জিংসিং তার কাছে আসে যে রোমান্সের মুডে ছিল। সুজা তাকে জিজ্ঞাসা করে কি হলো। তাং জিংসিং বলে চলো ঘুমোতে যাওয়া যাক, বাট সুজা এমনটা করতে মানা করে দেয়। না আমার অনেক কাজ আছে, নেক্সট ইয়ার ড্যাডও রিটায়ার হয়ে যাবে, তারপর হুয়া গ্রুপের দায়িত্ব আমার উপর এসে পড়বে, তাই তুমি নিজেই ভাবো আমার কাছে কত কাজ রয়েছে করার জন্য, তাই তুমি এখন ভালো ছেলের মতো গিয়ে ঘুমিয়ে পড়ো। বাট তাং জিংসিং কথা শোনার মতো ছেলে তো ছিল না, সে তাকে ক্লোজ ডেরে নেয় অ্যান্ড বলে এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, তাই আমার মনে হয় আমাদের প্রপার্টি সামলানোর জন্য একটি বেবি নিয়ে আসা দরকার। সুজা বলে হসপিটাল থেকে এসেছো, এখনো তুমি ঠিক করে রিকভার হওনি আর এখন তুমি এমন কথা বলছো। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়। সুজা যখন ঘুম থেকে উঠে সে একটি ইপোকে দেখতে পায় যা তাং জিংসিং তার জন্যই রেখেছিল অ্যান্ড সেটাতে একটি নোট রাখা ছিল যেটাতে লেখা ছিল আজ সন্ধ্যায় আমি তোমার জন্য পার্কে ক্যাম্প লাগিয়েছি। এরপর সে রেডি হয়ে পার্কে যায়। সেখানে যাওয়ার পর সে ফুলের মধ্যে পড়ে থাকা ফার্স্ট বক্স তোলে, যা খোলার পর সে তার আর তাং জিংসির একটি ফটো দেখতে পায় যখন সুজা ড্রাঙ্ক অবস্থায় তার মুখ থেকে খাবার নিয়ে খেয়েছিল, যা দেখা মাত্রই সে স্মাইল করে অ্যান্ড সে ভাবে স্টুপিডটা সিক্রেটলি ফটো তুলে নিল। এরপর সে যখন এগিয়ে যায় ফুলের মধ্যে আবারও একটি সে বক্স দেখতে পায়, যেটা তোলার পর যখন তা ওপেন করে সেটাতে ড্যান্ডেলাইন ছিল, আর যা দেখার পর সুজার পাস্টের কথা মনে পড়ে যখন একবার তাং জিংসিং তার জন্য ড্যান্ডেলাইনের প্ল্যান্ট নিয়ে এসেছিল অ্যান্ড যখন ওই ড্যান্ডেলাইন ফুলটিতে বারবার হাওয়া দেওয়ার পরেও তা উড়ে যাচ্ছিল না, তখন তাং জিংসি বলে আজকাল এই প্ল্যান্টগুলির ফ্লাওয়ার কত বেশি হার্ড হয়ে গিয়েছে, আমি কতক্ষণ ধরেই হাওয়া দিচ্ছি বাট তা উঠছেই না। যখন কি তার এমন কথা শুনে তো সুজার অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড প্রেজেন্ট টাইমেও সে হাসছিল। এরপর সে যখন কিছুটা এগিয়ে যায় সেখানে আরো একটি বক্স ছিল যা ওপেন করার পর সেটাতে একটি ফেস মাস্ক দেখতে পায় যা তাং জিংসিং লুইস সেজে পড়েছিল অ্যান্ড তার সাথে ডান্স করেছিল, যা দেখার পর সে ভাবে সে এখনো মাস্কটি গুছিয়ে রেখেছে। এরপর সে যখন এগিয়ে যায় সেখানে একটি ইউনিক বক্সের উপরে তার নজর পড়ে যাতে লক লাগানো ছিল। ততক্ষণে সেখানে তাং জিংসিও চলে আসে অ্যান্ড তাকে হ্যাক করে কি দেখিয়ে বলে সুজা এর আগে তিনটি বক্সটিতে আমাদের ফার্স্ট ছিল বাট এটাতে আমাদের ফিউচার আছে, তাই তুমি কি এটা ওপেন করতে চাইবে? সুজা তাড়াতাড়ি করে তার হাত থেকে কি নিয়ে বক্সটি ওপেন করে যেটাতে একটি সুন্দর একটি রিং এর বক্স ছিল। তাং জিংসিং তার হাত থেকে রিং নিয়ে তার সামনে দাঁড়িয়ে যায় অ্যান্ড তাকে ফিল্ম স্টাইলে প্রপোজ করা শুরু করে যে সুজা আগের বছর যখন তুমি আমার কাছে ছিলে না, যে কোনো কাপলকেই দেখে আমার তোমার কথা মনে পড়তো, তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্ত আমি অনেক বেশি মিস করতাম। আমার মনে হতো যে হয়তো আর কখনো আমরা এক হতে পারবো না, হয়তো তোমার সাথে কখনোই আর দেখা হবে না আমার, বাট যখন 1 বছর পর আমি ফিরে এলাম তোমাকে সিঙ্গেল দেখে আমার এত খুশি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সুজা বলে থ্যাংক গড তুমি ফিরে এসছো, নয়তো আমি অলমোস্ট কিভাবে করতে যাচ্ছিলাম। তাং বলে আমি তোমাকে আর হারাতে চাই না, প্রত্যেকটা সকাল আমি তোমার সাথে ঘুম থেকে জাগতে চাই, ঠিক ততদিন যতদিন আমাদের সুন্দরতা না ফুরিয়ে যাচ্ছে। যা শুনে সুজা হাসে অ্যান্ড বলে যখন আমি ওল্ড হয়ে যাব তখন ছোট ছোট কথাতেই আমার রাগ হবে আর তোমার আমাকে অনেক বেশি অ্যানোয়িং লাগবে। ট্যাং জিংসিং তাকে কথাতে এমনটা কখনোই হবে না অ্যান্ড এই হার্ট শেপ ওয়ালা রিংটি আমি এই জন্য চুজ করেছিলাম যা আমার সিনসিয়ারিটি শো
করে এটা তোমাকে পরিয়ে দেওয়ার পর সারা জীবনের জন্য তুমি আমার আর আমি তোমার হয়ে যাব। যে কোনো কন্ডিশনে আমরা একে অপরের সাথ কখনোই ছাড়বো না, সুখ দুঃখে সবসময় একে অপরের পাশে থাকবো। এরপর সে হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে যে সুষা তুমি কি আমাকে বিয়ে করবে। এখানে তারা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল অ্যান্ড সুষা তাকে হ্যাঁতে জবাব দেয় অ্যান্ড ফাইনালি তাং তাকে রিং পরায় যা একদমই পারফেক্ট ছিল। সুষা বলে তোমার আজও আমার হাতের মেজারমেন্ট মনে আছে। তাং জিংসি বলে কারণ আমি এভাবেই সারা জীবন তোমার হাত ধরে রাখতে চাই। এরপর সুষা তাকে কিছু বলতেই যাচ্ছিল বাট তাং জিংসিং তাকে কিস করা শুরু করে অ্যান্ড এই রোমান্টিক সিনের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন যাতে এভাবে নতুন নতুন ড্রামার এক্সপিরিয়েন্স আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপাতত আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড।